আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ করবার পর থেকেই আলোচনা শুরু হয়েছে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে গতকাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে একটি বৈঠক করেছেন এবং সেখানে আমেরিকার রাষ্ট্রদূত বলেছেন মুক্তিযুদ্ধের ডেটাবেজ এবং ইতিহাস সংরক্ষণে বাংলাদেশকে আমেরিকা হেল্প করবে। সবশেষে আমাদের জীবনে সবারই কিছু না কিছু সমস্যা আছে। আজকে আমি এক ভাইয়ের একটি বিশাল সমস্যার একটা ছোট্ট ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। ভিডিও ফুটেজটি কিন্তু অবশ্যই দেখতে হবে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। চুপ্পুকে এখন এটা ক্লিয়ার যে অনেকটা জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। অনেকেই বলছেন যে অস্ত্রের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। হয়তো অস্ত্রটা তার বাবা তারেক রহমানের বাবা জিয়াউর রহমান যেভাবে বঙ্গভবনে আবু সাহেম সাহেবকে দেখিয়েছিলেন সেভাবে হয়তো না দেখালেও হয়তো কোথাও থেকে ফোন গেছে, একাধিক বা প্রেসার এসেছে, যার ফলে চুপ্পুকে চলে যেতে হয়েছে। কিন্তু এখন হলো কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন। আবারও বলছি, ডক্টর ইউনূস এখনো হাল ছাড়েননি। তিনি তার আন্তর্জাতিক প্রভুদের মাধ্যমে তারেক রহমানের সরকারের উপরে একটি চাপ অব্যাহত রেখেছেন। এদিকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে যেই রাষ্ট্রপতি হোক তিনি যেন তার দলের ভেতর থেকে হয়, বাইরের কাউকে তারা রাষ্ট্রপতি করবার পক্ষে নয়। বিশেষ করে আওয়ামী লীগ যতবার দলীয় নেতার বাইরে রাষ্ট্রপতি করেছে ততবারই কোনো না কোনো সমস্যার মুখোমুখি তাদের হতে হয়েছে। সুতরাং সেই হিসাবে ক্যান্ডিডেট যারা ছিলেন মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, মিস্টার নজরুল ইসলাম কিংবা ডক্টর খন্দকার মোশাররফ, তো এখন যেটা আমরা জানতে পারছি যে মির্জা ফখরুল আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। মোটামুটি মির্জা ফখরুলকে জানিয়ে দেওয়া হয়েছে, তার শারীরিক চেক আপ করা হচ্ছে, তার বাসায় এবং তার সিকিউরিটি বাড়ানো হয়েছে। সো মোটামুটি তিনি নিশ্চিত যে তিনি পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এবং সেভাবেই সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। আরেকটি নাম আমরা খুব শুনছি, সেটি হলো আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে খ্যাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান। আইরিন খান তারেক রহমানের স্ত্রীর দিক দিয়ে আত্মীয়, তো সেদিক দিয়ে একটি সমালোচনা আছে স্বজন প্রীতির। যদিও বিএনপি স্বজন প্রীতি, দলীয়করণ এগুলোর কোনো অভিযোগ গায়ে মাখে না, কারণ সম্প্রতি আপনারা দেখেছেন যে 12টি প্রতিষ্ঠানের একদম প্রধান চেয়ারম্যান এই ধরনের, যেখানে সাধারণত অভিজ্ঞ আমলাদের দেওয়া হতো সেখানে সরাসরি দলের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এমন এমন নিয়োগ দেওয়া হয়েছে যাদের আদৌ অত বড় প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা আছে কিনা। দুষ্টু লোকেরা বলছেন প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা খুব জরুরি নয়, বরং ওইসব প্রতিষ্ঠান অধিকাংশ ক্ষেত্রে খুব লাভজনক এবং সেখানে দুর্নীতির ব্যাপক সুযোগ রয়েছে। সুতরাং এই দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে মূলত সেই সব প্রতিষ্ঠান থেকে লুটপাট করবার জন্য। দুষ্টু লোকের এই কথাটার আমি কোনো মন্তব্য করিনি, মানুষ অনেক কথাই বলে, বাট এই যে দলীয়করণ, এই যে স্বজন প্রীতির যে উদাহরণ বিএনপি সৃষ্টি করলো, এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ নজর হয়ে থাকবে। যাই হোক, বলছিলাম আইরিন খান, বিএনপির অধিকাংশ নেতাই আইরিন খানের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করছে। তারা মনে করেন যে আইরিন খান ডিপ স্টেটের লোক এবং আইরিন খান ডিপ স্টেটের নির্দেশ পেলে তারেক রহমান যে তার আত্মীয় এটি মুহূর্তেই ভুলে যাবেন এবং সরকার বেকায়দায় পড়লে তারা আইরিন খানের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা নাও পেতে পারেন। যদিও আইরিন খানের পক্ষে দেখবেন যে মিডিয়ায় একটা সুপরিকল্পিত প্রচার চলছে
এমনও বলা হচ্ছে যে আইরিন খান চাইলেই যখন তখন ট্রাম্পকে ফোন করতে পারেন। আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আইরিন খান সম্পর্কে যা বলা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে একটু বাড়িয়ে বলা হচ্ছে। তো শেষমেশ দেখা যাক। কিন্তু আমাদের সূত্র নিশ্চিত করেছে যে মির্জা ফখরুল আলমগীরই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে গতকাল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ট্রি ক্রিস্টেনসনের সাথে মিটিং করেছেন। এই মিটিং এ ব্রেন্ট ট্রি ক্রিস্টেনসন যে অফারটা দিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডেটাবেজ এবং ইতিহাস সংরক্ষণে আমেরিকান ন্যাশনাল আর্কাইভস এবং আরো যেসব সম্পর্কিত প্রতিষ্ঠান আছে তারা হেল্প করবে। এটি শোনার পর থেকেই আমি আসলে মিলাতে পারছি না যে ব্রেন্ট টি ক্রিস্টেনসনের আসলে কাজ কি। তিনি যে মূল অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন, সিনেট হিয়ারিং এ বলেছিলেন বাংলাদেশে চীনের প্রভাব কমানোর, সেই জায়গায় কিন্তু তার কোনো সাফল্য নেই। তিনি আছেন খাওয়া দাওয়া নিয়ে, তিনি আছেন পুলিশের এক্সারসাইজ নিয়ে, বডি ফিটনেস নিয়ে, তিনি আজ এখানে কাল ওখানে দৌড়াদৌড়ি করছেন, তিনি রিক্সা মার্কিন পতাকার আদলে রং করে উপহার হিসেবে দিচ্ছেন। মূল কাজ বাদ দিয়ে এখন তিনি এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংরক্ষণে। তিনি কোন দেশের রাষ্ট্রদূত? আমেরিকার রাষ্ট্রদূত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা কি ছিল? সেই ভূমিকার কথা কি আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি যে এই আমেরিকা বাংলাদেশ যেন স্বাধীন না হতে পারে সেই জন্য তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল? সেই সপ্তম নৌবহরে পারমাণবিক বোমা ছিল এবং প্রয়োজনে বাংলাদেশে হিরোশিমা নাগাসাকির মতো পারমাণবিক বোমা ফেলবার নির্দেশ দেওয়া ছিল। সেদিন যদি সোভিয়েত ইউনিয়ন যদি কাউন্টার না দিত, যদি তারা পারমাণবিক সাবমেরিন নিয়ে ওই সপ্তম নৌবহরের দিকে না এগোতো, তাহলে বাংলাদেশের কপালে সেদিন কি জুটতো সেটা নিয়ে আসলেই চিন্তার বিষয়। এবং সেই সময় আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন যে তৎপরতা দেখিয়েছিল এবং ওই জাহাজকে ঠেকিয়ে দিয়েছিল ওই সপ্তম নৌবহর, তো সেই যুদ্ধের পরাজিত শক্তি হলো আমেরিকা। তো আমেরিকার হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কতটা শুদ্ধভাবে লিপিবদ্ধ হবে এই প্রশ্ন স্বভাবতই করা যায়। আমেরিকা নিজে যখন ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পরে 60 থেকে 70,000 তাদের রাজাকার আমেরিকা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল এবং সেই সকল রাজাকারের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল। আজকে বাংলাদেশে 71-এর যেসব রাজাকার ছিল তাদের ব্যাপারে আমেরিকার অবস্থান কি? সুতরাং এটা ভীষণ একটা উদ্ভট ব্যাপার যে বেশি দামে গম বেচতেছে, বেশি দামে এলএনজি বেচতেছে, তাতে হচ্ছে না এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার নতুন প্রকল্প নিয়ে নেমেছেন এই কাজে কর্মে ব্যর্থ মার্কিন রাষ্ট্রদূত। এটা শোনা যায় যে তার কাজের পারফরমেন্স দেখে মার্কিন সরকার কিন্তু মাঝে তাকে বাংলাদেশ থেকে তুলে নেওয়ারও কথা ভেবেছিল একবার। আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই যে মার্কিন ছলচাতুরি এবং ইতিহাস বিকৃতির যে উদ্যোগ তারা নিয়েছে, এটির একটি প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকভাবেই লিপিবদ্ধ আছে, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস 16 খণ্ডে লিপিবদ্ধ আছে। তো সেগুলো বাংলাদেশের সরকার করবে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন ক্ষমতায় আসে তারা করবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হোক, এটা আমরা চাই না। সম্মানিত দর্শক, যাই হোক, যে কথা বলছিলাম, শেখ হাসিনার দেশে ফেরার যে ঘটনা, তিনি দেশে ফিরলে কি হবে আর তিনি আদৌ ফিরবেন কি ফিরবেন না, এ নিয়ে
আমার ব্যক্তিগত যে চিন্তা, এই চিন্তা আমি কিছুতেই দূর করতে পারছি না। আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটি মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, এটা শেখ হাসিনা কি নন, কিংবা তারেক জিয়া নন, কিংবা বেগম জিয়া নন, প্রতিটি মানুষই তার মধ্যে একটা প্রচন্ড প্রতিশোধ স্পৃহা থাকে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। আপনি চিন্তা করেন যে আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবে ক্ষমতা লাভ করার পর পৃথিবীতে খুব অল্প কয়জন লোক তারা তাদের যে শত্রু তাদেরকে ক্ষমা করে দিতে পেরেছিলেন। এর মধ্যে সবার আগে আসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর এর বাইরে রাজনীতিবিদদের মধ্যে ধরুন গাজী সালাউদ্দিনের যে ক্ষমার দৃষ্টান্ত ক্রুসেডারদের প্রতি, এটি এক অনন্য উদাহরণ। এর বাইরে যেটি হয় সেটি হলো রাজনীতিতে কখনোই কাউকে ক্ষমা করতে হয় না, কোনো অবস্থাতে ক্ষমা করতে হয় না। এবং যখন একটা মানুষ একবার ভুল করে, সে সেই ভুলটি দ্বিতীয়বার রাজনীতিতে কখনোই সে মানে করতে চায় না, বা এটা রাজনীতিও সহ্য করতে পারে না। যেমন ধরুন তারেক রহমান সাহেব দেশে আসছেন, এসে তিনি বলার চেষ্টা করছেন যে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার পরিবারের সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, তিনি কোনো প্রতিশোধ নেবেন না। কিন্তু বাস্তবে কি তাই? আপনি গিয়ে দেখুন তো কি ঘটনা ঘটছে একের পর এক। আবার ধরুন উনি 2001 থেকে 2006 পর্যন্ত মূলত একটি ডিফ্যাক্টো সরকার পরিচালনা করেছেন। তার মা ক্ষমতায় ছিলেন, কিন্তু তার যে ক্ষমতার দাপট তার মায়ের থেকে বেশি ছিল না কম ছিল, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ওই সময়গুলোতে তার যে ভুল এবং ভ্রান্তিগুলো হয়েছে, এই জমানাতে এসে এর একটা সিঙ্গেল জিনিস বাদ পড়েছে, আপনি কোন অবস্থায় দেখাতে পারবেন না। মনে হবে 2001 থেকে 2006 জনাব তারেক রহমান সাহেব যেমন ছিলেন এখনো ঠিক তেমনই আছেন। ওই সময়টাতে তার স্ত্রীর সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল, এবং আপনি ওই সময় দেখেন যে তার স্ত্রী এবং তার অনেকগুলো যুগল ছবি আছে। হি যে বিলাভড ফাদার, তার সন্তানকে তিনি স্নেহ করেন, তার সন্তানও তার সঙ্গে অনেক খুনসুটি করে। এবং জাইমা যখন খুব ছোট, তখন তাকে তিনি কোলে করে, কাঁধে করে, মাথায় করে তিনি বিভিন্ন ছবি তুলেছেন। ওই সম্পর্কটি তার এখনো অব্যাহত আছে। তার স্ত্রীর সঙ্গে যেহেতু উভয়েরই বয়স হয়েছে, এখন তারা একেবারে জীবনের প্রান্ত সীমায়। নাও দে আর মানে তার স্ত্রীর বয়স কত আমি জানি না, কিন্তু তার বয়স তো 62-63 বছর। অন অ্যাভারেজে আমাদের এই বয়সটিকে বলা হয় বৃদ্ধ। তো কাজে এই সময়টিতে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এটি বেড়ে যায় যে কোনো দম্পতির জীবনে, এবং সেটা তিনি প্রদর্শন করছেন। তিনি নম্র এবং ভদ্র আচরণ করছেন, যেটি সবাই মানে তিনি যখন রাগ হন কারোর সঙ্গে, তো তার রাগের যে মূর্তি বা সুরত, এটি সবাই জানেন, তার আপনজন। আর তিনি যে সবার সঙ্গে কোমল ব্যবহার করেন, ভদ্র ব্যবহার করেন বেশিরভাগ মানুষের সঙ্গে, এটাও সবাই জানেন। তো কাজেই আমি তার মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। অন্যদিকে যেটা আছে, শেখ হাসিনার যে ক্যারেক্টারিস্টিক্স, আপনি যদি তার ক্যারেক্টারিস্টিক্স 1973-তে দেখেন, তার যারা আপনজন আছেন তাদের কাছে শুনে দেখবেন। আমি আজকের কাজে যখন চাকরি করতাম, ঠিক সেই সময়টাতে তার স্বামী নিয়মিত আসতেন, ডক্টর এম ওয়াজেদ। তিনি লিখতেন আজকের কাগজে, এবং আমার পাশের টেবিলে বসতেন ফরিদ কবির। তো কবি ফরিদ কবি মূলত ওই সম্পাদকীয় পৃষ্ঠাটা দেখতেন। তো
যত লেখক আজকের কাগজের মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনের সম্পাদকীয় তৈরি হয়, যেটা বাইরের যারা কন্ট্রিবিউটর তারা এসে পত্রিকায় লেখা আরম্ভ করেন। এর আগ পর্যন্ত বিফোর আজকের কাগজ কেবলই মাত্র পত্রিকায় যারা চাকরি করতেন সহকারী সম্পাদক তারাই পত্রিকার উপসম্পাদকীয় লিখতেন। তো সে কারণে আজকের কাগজ বাংলাদেশে একেবারে নতুন ধারার জাতীয় দৈনিকে, এই যে এখন আমরা যারা অনেকে সম্পাদকীয় লিখছি বা উপসম্পাদকীয় লিখছি, আমাদের শুরুটা হয়েছিল আজকের কাগজ দিয়ে। এবং সেখানে শেখ হাসিনার যে হাজব্যান্ড উনিও আসতেন। প্রচন্ড আড্ডাবাস, খোলামেলা টাইপের মানুষ, এমন কোনো কথা নেই, একটু খুঁচা দিলেই হলো। সে বাসর রাতের কাহিনী থেকে শুরু করে আর যা যা আছে একেবারে ফটাফট সব বলে দিতেন। তো বুঝতে পারেন যে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু মানুষ যেভাবে জানি তার স্বামীর মাধ্যমে, তার স্বামী যদি সত্য কথা বলে থাকেন তাহলে অন্য সবাই ঠিক আমাদের মতো নন। এর বাইরে ওনাকে ব্যক্তিগতভাবে দেখেছি, সহকর্মী রূপে 5টি বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি একই পার্লামেন্টের সংসদ সদস্য ছিলাম, সেখানে দেখেছি। ওনার কর্মী হিসেবে তাকে দেখেছি। আবার ওনার দল থেকে চলে গিয়ে আরেকটি দলে যোগদান করেছি 2018 সনে। এরপর ওনার ঘরের মানুষ বাইরে বের হয়ে গেলে ওনার রাগ কেমন হয়, ক্রোধ কেমন হয়, ঘৃণা কেমন হয়, সেটাও দেখার সুযোগ হয়েছে। কাজেই এই যে শেখ হাসিনার সম্পর্কে আমি কোনো অবস্থাতেই আমার আবেগ, আমার উদ্বেগ এবং আমার উৎকণ্ঠা এটা আমি বন্ধ করতে পারছি না। আমার কথা বাদ দেন, ওনার যারা একান্ত আপনজন যেমন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, শেখ হেলাল, তারপর জনাব ওবায়দুল কাদের, সাবির হোসেন চৌধুরী, মানে যারা যারা তার একসময় খুব কাছের মানুষ ছিলেন, ইনক্লুডিং মাহমুদুর রহমান মান্না। আবার এই মানুষগুলো চলে গেছেন, সবাই সব কথা বলেননি, আবার অনেক কথা বলেছেন। তার মধ্যে সুরঞ্জিত সেনের সেই বিখ্যাত কথা যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এটা একটা মানে বিশাল রেকর্ড হয়ে আছে। তো এটা যে তার যে জিদ, শেখ হাসিনার যে জিদ, এই জিদকে স্বয়ং বঙ্গবন্ধু যাকে বলা হয় ভয় পেতেন, স্বয়ং বঙ্গবন্ধু ভয় পেতেন। তিনি বলতেন যে আমার এই মেয়েটা প্রচন্ড জেদি। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, আসতে পারবেন কি পারবেন না, এটা 50-50 প্রকৃতির মধ্যে ধরেন। কিন্তু যদি তিনি এসে যান, যদি না আসেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি তিনি এসে যান তাহলে আমাদের কি হবে, আমাদের কার কি হবে। তার একান্ত মানে ঘনিষ্ঠজন। পরবর্তীতে তিনি মন্ত্রী হয়েছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, এখন প্রেসিডিয়াম মেম্বার আছেন। আমার পাশের বাসায় থাকতেন, বয়সে বড়, কিন্তু যেহেতু মানে মানুষের দুনিয়াতে একটা অবস্থা হলো যে আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায় তাহলে আপনার বয়সে যত বড় হোক, পদ পদবি যতই থাকুক না কেন, অর্থের কাছে মানুষ সবসময় মাথা নিচু করে রাখে। আমি যে নেতার কথা বলছি, হি ওয়াজ মাই লিডার, স্টুডেন্ট লিডার। কিন্তু যেহেতু আমি তখনই সেই সময়টাতে 97-98 সনে সেই লেক্সাস V8 গাড়ি চালাতাম, নিজের বাড়িতে থাকতাম ধানমন্ডিতে। তো যার জন্য আওয়ামী লীগের যাদের সঙ্গে আমার সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আসলে সেই ছাত্র জীবনের সম্পর্কটায় থাকিনি, ওটাকে অনেকটা প্রফেশনাল সম্পর্ক হয়ে গিয়েছিল। এর কারণ হলো নেতাদের অনেক প্রয়োজনে অনেকে হয়তো টাকা চাইতেন, আমিও অনেককে দিতাম। এর কারণে হয় কি যে আমার একটা অবস্থান গড়ে উঠেছিল। তো সেই দিক থেকে আমি সেই নেতাকে একদিন দেখা, সকালবেলা দেখি একা হাসছে। তার মধ্যে কি ব্যাপার, 1/11 সময়, রাজনীতি কি আর করবেন না? বলে না ভাইয়া, রাজনীতি করব না, আমি একা মানুষ, আমার একটা না দুটো মেয়ে আছে, এরকম বললেন। আমার কোনো ছেলে ঠেলে নেই, এদেরকে নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই, আর এদিকে তাকাবো না। তুমি তো জানো যে শেখ হাসিনা কি ধরনের প্রতিশোধ পরায়ণা মহিলা, উনি ইংরেজিতে ভিন্ডিকটিভ শব্দটি ব্যবহার করলেন। তো যাই হোক, যেহেতু তারা রাজনীতি করেন, রাজনীতির এই কথাটা রাখতে পারেন। 11 পরে সরকার আসছে,
তারা দলের সঙ্গে থাকছেন, পরবর্তীতে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার এখন নিরাপদ জায়গাতে আছেন। তো এভাবে দলের মধ্যে, দলের ভিতরে, দলের বাইরে, মানে তার সম্পর্কে তার যার আপনজন, সে আপনজনরাই তাকে প্রচন্ড ভয় পান। জামাতের অনেক লোকের সঙ্গে তার সম্পর্ক ছিল, বিএনপির অনেকের সঙ্গে তার সম্পর্ক ছিল, জাতীয় পার্টি, মানে তিনি তার ক্রোধের জায়গা থেকে, রাগের জায়গা থেকে, ঘৃণার জায়গা থেকে একজনকে এক চুল ছাড় দেননি। 2 নম্বর হলো যে তিনি যে বিষয়গুলো প্রতিশোধ নিতে চেয়েছেন, তার সুযোগ হওয়া মাত্র সেই প্রতিশোধের একটা সিঙ্গেল জায়গাতে তিনি ছাড় দেননি। এগুলো তার বাস্তবতা। এবং তিনি যেটা করতে চেয়েছেন, ভালো হোক মন্দ হোক, তিনি সেটা করেছেন। কাউকে ভালোবাসার দরকার, সে দুনিয়ার যত মানুষ খারাপ বলুক না কেন, তাকে তিনি স্নেহের, যাকে বলে, বন্ধনে আবদ্ধ রেখেছেন। একটা সময় আমাকে খুব স্নেহ করতেন, তা আমাকে স্নেহ করতেন, কিন্তু পুরো আওয়ামী লীগের সবাই, ইচ অ্যান্ড এভরিবডি ওয়াজ অ্যাগেনস্ট মি। তিনি মাঝে মধ্যে অবাক হয়ে যেতেন যে এত বাচ্চা ছেলে, নতুন এমপি হয়েছে, আওয়ামী লীগের সেই সৈয়দ আশরাফ সাহেব থেকে শুরু করে সবাই দল বেঁধে কেন এই ছেলেটার বিরোধিতা করছে। তিনি আরো আমার প্রতি তার যে স্নেহ, এটা আরো বাড়িয়ে দিলেন। শেষের দিকে যেটা হলো, সালমান সাহেবের সঙ্গে যে ঘটনা, ওটা একটা দুর্ঘটনা ছিল এবং ওটা আমি হ্যান্ডেল করতে পারিনি। আমি জেলে গিয়েছি, ইচ্ছা করলে আমি জেলে অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু বয়সে তরুণ ছিলাম, তো যার জন্য আমার কাছে মনে হয়েছে জেলে যাওয়া বা একটু ঘাড় টাড়ামি দেখানো। কিন্তু এখন বুঝতে পারি যে প্রধানমন্ত্রী হলেই আসলে সবাইকে সব জিনিস করা যায় না, সবাইকে ফেভার করা যায় না সব সময়টা। এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তার একটা লিমিটেশন আছে। আবার এখন প্রধানমন্ত্রী হওয়ার পর তার অনেকগুলো লিমিটেশন রয়েছে। ফলে তিনি ইচ্ছা করলেই তার সঙ্গে কারো যে সম্পর্ক, সব সম্পর্ক তিনি ওন করতে পারবেন, সবাইকে ডাকতে পারবেন, সবাইকে অ্যাবজর্ব করতে পারবেন, এটা একেবারে অসম্ভব ব্যাপার। শেখ হাসিনার ক্ষেত্রেও এটা সম্ভব ছিল। ফলে আমার যে তার প্রতি কনসিডারেশন, যে সবসময় তিনি আমাকে রক্ষা করবেন, আমার পক্ষে করবেন, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আসলে ভুল ছিল। আমি কখনোই তার কাছে যাইনি, আমি চাইতাম যে তিনি আমাকে ডাকবেন। তো এনিওয়ে, যাই হোক, এখন যেটা হলো যে তার এই যে প্রতিশোধ গ্রহণ করার যে ক্ষমতা, এটি প্রবল, এটি ব্যাপক। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তিনি কোনো অবস্থাতেই কাউকে কোনো উপকার করলে আর কাউকে কোনো বিষয় কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে ওটাও তিনি ভুলেন না। এরশাদ সাহেব আমাকে একাধিকবার, যখনই এরশাদ সাহেবের সাথে দেখা হতো, উনি বললেন, হাতটা ধরে বলতেন, খুব স্নেহ করতেন, ও রনি, মানে শেখ হাসিনার নাম ধরে বলতেন যে ও এত খোঁটা দেয় কেন, কথায় কথায় আমাকে খোঁটা দেয়, এই আপনাকে এটা দিছি না, এটা দিছি না, কথায় কথায় সবার সামনে, লোকজনের সামনে খোঁটা দেয়। এরপরে যে ধরেন ওনার দলের যারা নেতাকর্মী আছেন, যাদেরকে যে কাজটি দিয়েছেন, উপকার করেছেন, একটা কন্ট্রাক্ট দিয়েছেন, তিনি কথায় কথায় তাদের সবাইকে একেবারে লোকজনের সামনে খোঁটা দিতেন, এটা করে দিছি না, এই তোকে এটা দিয়েছি না, তোকে এটা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তাহলে তার সারা জীবনের সেই চরিত্র, তার সঙ্গে এই গত 2 বছরে যা কিছু হয়েছে, প্রতিটা জিনিস আপনি নিশ্চিত থাকেন, তার যদি মতিভ্রম না হয়, ব্রেন যদি পুরো নষ্ট না হওয়া যায়, নিউরন যদি বেইমানি না করে, তাহলে তার যে প্রতিহিংসা অতীতের যে কোনো সময় আসছে, এতে কয়েক গুণ বাড়বে। এবং এই জন্যই আমরা যারা তারা কাছে থেকে চিনি, আতঙ্কটা ওখানেই। এখন শিরোনামে আসি। প্রথম হলো যে আওয়ামী লীগের যারা অন্ধভক্ত, শেখ হাসিনাকে যারা জানেন, বিশ্বাস করেন, এবং শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে যাদের ভাগ্য জড়িয়ে গেছে, এবং এখন এমন একটা জায়গাতে কোটি কোটি মানুষ পড়ে গেছে যে তারা ইচ্ছা করলেও জামাতে যোগদান করতে পারছে না, ইচ্ছা করলেও বিএনপিতে যোগদান করতে পারছে না। এই কারণে মামলা দিয়ে, মোকদ্দমে, বাড়ি ঘর লুট করে এমন একটা অবস্থা করে দেওয়া হয়েছে, এদের সবাইকে প্যাক করে মেড ইন, যাকে বলা হয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের তৈরি সামগ্রী হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে।
কোনো একটা উইন্ডো খুলে রাখা হয়নি, আইদার আওয়ামী লীগের রাজনীতি করবে অথবা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসবে, এনসিপিতে আসবে, জামাতে আসবে। এদের সংখ্যা 6 কোটি। এই লোকগুলোর স্ত্রী, পুত্র, সন্তান, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু প্রতিপক্ষ ব্যবহার করছে, কিন্তু তাদেরকে ওন করছে না। ফলে এই লোকগুলোর কাছে এখন শেখ হাসিনা অতীতের, অর্থাৎ তিনি যখন ক্ষমতায় ছিলেন অনেকের অভিমান ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, এখন বলছে যে না, আমার জীবনের বিনিময় হলো শেখ হাসিনা বাংলাদেশে আসুন। এই লোক হলো 100%, এরা শতভাগ শেখ হাসিনাকে চাচ্ছে বাংলাদেশে। দ্বিতীয় যে গ্রুপটি আছে, সেই গ্রুপটি ধরেন বিএনপি, জামাত, অন্য যারা আছেন, তাদের একটা বিরাট শ্রেণী যারা না না আসবে না, সবার শুনে বক্তব্য দিচ্ছে এটা ইম্পসিবল, এইভাবে কেউ আসছে নাকি, দুনিয়াতে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি, এই ধরনের কথাবার্তা বলবে। কিন্তু রাতে যখন স্ত্রীর সঙ্গে আলোচনা করবে, সন্তান সন্ততির সঙ্গে আলোচনা করবে, ঠিক সেই সময় তার মনে হবে যে শেখ হাসিনার জমানাতে আসলে তার সঙ্গে কি করা হয়েছে, যদি আসে তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এবং দেখবেন যে আজকে খুব সংগ্রামী বক্তব্য দিলেন অনেকে, কালকে আর সে সংগ্রামী বক্তব্যটা দিচ্ছেন না, এবং কথা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এই যে শেখ হাসিনার আশা নিয়ে যে ক্ষণে ক্ষণে যাদের ভাষা পরিবর্তন হচ্ছে, এদের সংখ্যা 50-50 যারা আছেন তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, বড় জোর 1 থেকে 1.5 কোটি লোক আছেন যারা এরকম 50-50 মনে করেন, আর 6 কোটি 100% মনে করেন। আর অন্যান্য যারা তরুণ আছেন, সেটা এনসিপির হোক অন্যান্য যারা হোক, তারা যারা বক্তব্য দেননি কিন্তু তাদের এই গত 2 বছরের যে কর্মকাণ্ড, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এবং রাষ্ট্রযন্ত্র এত শক্তিশালী, আপনি দেখেন কবে একজন মাজেদ বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, তাকে রাষ্ট্র খুঁজে বের করেছে। কবে মেজর মুজাফফর পালিয়ে গেছেন এবং জিয়াউর রহমানকে হত্যা করেছেন, এই রাষ্ট্র তাদেরকে খুঁজে বের করেছে। আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে যারা সেই অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্নীতি করেছে, লোপাট করেছে, তাদের এই যে দুদকের মাধ্যমে বলেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট বলেন, তাদের যে ইভেন শেখ হাসিনার সঙ্গে তিনি হেলিকপ্টারে উঠে, শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে কাদের সঙ্গে কথা বলেছেন, সেই ভয়েস রেকর্ডগুলো, একদম র ভয়েস রেকর্ডগুলো এখন যে ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, ট্রাইব্যুনালের হাতে আছে। এবং এগুলো শেখ হাসিনার যারা আপনজন তারা কিন্তু মুছে দিয়েছিলেন মূল হার্ড ডিস্ক থেকে, কিন্তু কি করে যেন প্রযুক্তির মাধ্যমে এই পুরো জিনিসগুলো রিকভারি করা হয়ে গেছে। ফলে এই রাষ্ট্রকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। ভবিষ্যতে যারা আসবে তারা দেখবেন যে এই সরকারে যা করেছে গত 2 বছরে, মানে বিএনপি সরকার এবং ডক্টর ইউনূস সরকার, তার সঙ্গে এই যে আমরা সমাজে যারা বিভিন্ন লোকজন আছি, আমরা যে কাজগুলো করেছি, এইগুলো দেখবেন কিভাবে পাই করে আপনার সবাই আদায় করছে। এবং সেই দিক থেকে যেটা হলো যে এই যে এখন দেখেন আপনি প্রশাসন বলেন, মানে গত 2-4টি মাসে বিএনপি যেভাবে ব্যাপক পরিবর্তন করেছে, আবার ধরুন ডক্টর ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে জামাত যে কাজগুলো করে ফেলেছে, তো ঠিক সেম কাজ জামাত যদি পারে, বিএনপি যদি পারে, আওয়ামী লীগ আরো কত সুন্দর করে পারতে পারে। ফলে কি হলো, তার যে এই আগমন, আশা, সেই আশা ফিরে আসা, তার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি, তার সঙ্গে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কে পুরো জিনিসগুলো এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে, আপনি ঘুরে ফিরে বারবার শুধু শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এর বাইরে যেতেও পারছেন না, যাওয়াও যাচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।